দর্শক স্বাগত। সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে আজ 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। 1921 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বার উন্মোচন করা হয় এবং এটি এই বঙ্গের অর্থাৎ পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয়। এবং 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, এরপরে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে যে প্রতিষ্ঠানটি, সেটি নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমরা ভালোবেসে একে বলি প্রাচ্যের অক্সফোর্ড। আর প্রশ্ন হলো যে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলছি যেই কারণে, এবং ইংল্যান্ডের যেই ছোট শহরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়টি অবস্থিত, বিশ্ব র্যাঙ্কিংয়ে সেই বিশ্ববিদ্যালয়টি যেখানে থাকে, অক্সফোর্ড যেখানে থাকে, সেই তুলনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় থাকে? ফলে আমরা তুলনাটা কেন করছি? এটি একটি বড় প্রশ্নের জায়গা এক। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়ের যে কনসেপ্ট, যেটি বলা হয় বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যে নতুন জ্ঞান উৎপাদন করে, পুরনো ধ্যান ধারণা, পুরনো জ্ঞানকে সে চ্যালেঞ্জ করে, মুক্ত বুদ্ধি চর্চার যোগ্য নাগরিক গড়ে তোলে। সেই জায়গায় আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় কোন জায়গায় অবস্থান করছে? আজকে তার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব। এই জন্য আমরা এই বিশ্ববিদ্যালয়ের 3 জন সাবেক শিক্ষার্থীকে আমন্ত্রণ জানিয়েছি, যারা 3 জনই এখন ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করছেন এবং একজন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়েই পড়ান। আমাদের সঙ্গে আছেন ডান থেকে অধ্যাপক শামীম রেজা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষক। স্যার স্বাগত। আছেন এন রাশেদা, তিনি ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী এবং নটরডেম কলেজের সাবেক অধ্যাপক এবং শিক্ষা বার্তা নামে একটি পত্রিকার তিনি সম্পাদক। আপা স্বাগত। এবং আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুস সামাদ, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমরা আপনাদের কথা শুনবার আগে এই মুহূর্তে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন এরকম কয়েকজন শিক্ষার্থীর কথা শুনতে চাই, যে তার প্রতিষ্ঠান নিয়ে তারা কি ভাবছেন। স্কুলে পড়ি তখন হচ্ছে আমার স্কুলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা ভাইয়া যায়, তো যাওয়ার পর আমাদের সবাইকে অনুপ্রেরণা দেয় যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। তো আমি সেদিন থেকে দেখলাম যে পড়াশোনা করতে হলে একটু মান উন্নয়ন যাচাই করে পড়াশোনা করা উচিত। আমি আসলে একদম গ্রামের একটা কলেজ থেকে বিলং করি, যেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখানোর মতো লোকের অভাব ছিল। তো তারপরেও আমি ওই পরিবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পাই। এতে আমি মহান সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ। সবারই স্বপ্ন থাকে যে দেশের সুনামধন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই যে একটা ভিন্ন ব্যাপার, এটা এই ক্যাম্পাসে না আসলে আসলে বোঝা যায় না। আমরা সবাই জানি যে ঢাকা ইউনিভার্সিটির বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীরা। এবং আমার শুরু থেকেই শিক্ষাজীবন শুরুর থেকে আমার স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হবার, এবং আমি সেটা হতে পেরেছিলাম, এই জন্য আমি গর্বিত। বিশ্ববিদ্যালয়ের সত্যি কথা বলতে যে যেই স্বপ্নগুলো, যেরকম স্বপ্নগুলো দেখেছি অনেকটাই পূরণ হয়েছে, আবার অনেকটা পূরণ হয়নি। বিশেষত বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা বিশ্ববিদ্যালয় হতে হলে যে তার যে কাঠামো থাকতে হয়, তার যেই শিক্ষার মান থাকতে হয়, তার যে সেবার মান থাকতে হয়, সেইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যিকার অর্থে নেই। আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র পুষ্টি ইনস্টিটিউশন আছে, কিন্তু সেই পুষ্টি ইনস্টিটিউশন কোনোদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ছেলেমেয়েরা কতটুকু পুষ্টি পাচ্ছে তাদের খাবার সে নিয়ে কাজ করে নাই, বা যদি করে থাকে তাহলে সেই ডেটাটা তারা পাবলিশ করে না, কারণ তাদের নিজেদের কাছেই হয়তো বা লজ্জা লাগবে। এই জিনিসটা আছে। এছাড়াও ক্যাম্পাসের পরিবেশ সার্বিকভাবে আমরা দেখতে পারবো যে অনেক সময় অনিরাপদ হয়ে ওঠে। অনেক সময় দেখা যায় যে শিক্ষকদের ক্লাস বিলম্ব, পরীক্ষা নিতে করা, এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। বাজেটের সংকট বলে বলে বারবার আমাদেরকে গবেষণা থেকে শিক্ষার্থীদের দূরে ঠেলে দেওয়া হয়। সেন্ট্রাল লাইব্রেরি আছে, সেখানে বই নিতে গেলে আপনার নানাবিধ কথা শুনতে হয়, এবং সেটা একটা বিসিএস কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বলতে বলতে এখন 103 বছর হয়ে গেছে ঢাবির। যারা বুয়েটে পড়ে যদি কম্পেয়ার করি এদের সাথে, তো এরা হচ্ছে কিন্তু ফার্স্ট অফ অল হলে উঠে সাথে সাথে সিট পেয়ে যায়, যেটা তো আমাদের ইউনিভার্সিটি এরকম একটা নাই, সামহাও নাই। তো গণরুমে থাকতে হয়, একটু টাফ। একটা স্টুডেন্ট যখন ঢাকার বাইরে থেকে আসে, সবাই তো ঢাকার ভিতরে থাকবে না অবভিয়াসলি, তো ঢাকার বাইরে থেকে আসলে এটা নার্ভাস প্লাস টাফ, আর নতুন পরিবেশে থাকার ক্ষমতাটা, টিকে রাখার ক্ষমতাটা একটু সমস্যাই হয়। হলের ভিতর যদি আপনি এক রুমে যদি 30 থেকে 40 জন থাকে, যদি আপনি মনে করেন যে আসলে আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিং আপগ্রেড করবেন, আপনি নিজে এত আপগ্রেড হবেন, আসলে এটা পসিবল না। অধ্যাপক শামীম রেজা, একদম সহজ প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি? মানে এটি কি ভালোবাসার আতিশয্য নাকি যৌক্তিক? না, এটা যৌক্তিক বা অযৌক্তিক আমি ওই দৃষ্টিকোণ থেকে বলবো না। এর মধ্যে নিঃসন্দেহে আমাদের একটা ঔপনিবেশিক মানসিকতাও কাজ করে। আমরা মনে করেছিলাম যে ইংরেজি ভাষাভাষী অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড। আপনি ফরাসি যদি বা ফ্রাঙ্কোফোন অঞ্চলে যান, সেখানে প্রধান বিশ্ববিদ্যালয়কে তারা অক্সফোর্ড হিসেবে মনে করে না। আপনি আরব বিশ্বে গেলে সেখানেও আছে, ইউরোপেও বিভিন্ন অঞ্চলে আছে।
আমরা যে সময়টা ছিলাম তখন আমরা আদর্শ হিসাবে অক্সফোর্ডকে মনে করতাম এবং সেই অনুযায়ী সবাই দাঁড়ানোর চেষ্টা করতেন। এবং যেহেতু এই ঢাকা ইউনিভার্সিটি গড়ে তোলবার ক্ষেত্রে ব্রিটিশদের একটা বড় অবদান না ছিল। শুধু সে কারণে না, যখন কলকাতা বিশ্ববিদ্যালয় হয়েছে তখন তারাও নিজেদের মনে করেছে যে তারা অক্সফোর্ডের কাছাকাছি যেতে পারছে কিনা। কলেজগুলো যখন হয়েছে একরকম ভাবে তারা ভেবেছে, মানে অক্সফোর্ড মানদণ্ড ছিল, একটা মানদণ্ড ছিল। তো আজকের দিনে আপনি হয়তো এটা একটা উপনিবেশিক ধারা থেকে দেখতে পারেন যে আমাকে ওই তুলনা কেন করতে হবে। আর একটা উত্তর হলো যে যখনই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে তখন মনে করা হয়েছিল যে অক্সফোর্ডের যে মান, সেই মানের অন্যতম একটা প্রধান কারণ ছিল তার আবাসিক ব্যবস্থা। কারণ সব বিশ্ববিদ্যালয় আবাসিক ছিল না। এটা ইউরোপ বা আমেরিকার অনেক যেগুলো নগরের বিশ্ববিদ্যালয় বা আরবান ইউনিভার্সিটিস, তারা সবাই এতটা আবাসিক ছিল, সুবিধা ছিল, কিন্তু রেসিডেন্সিয়াল বা আবাসিক ধারণা থেকে বিশ্ববিদ্যালয় যে উৎকর্ষের জায়গায় যাওয়া, এটা যে কটা বিশ্ববিদ্যালয় করেছিল অক্সফোর্ড তার মধ্যে একটা ছিল। এবং এখানে কলকাতায় কিন্তু সুযোগটা অন্যরকম ছিল, সেখানেও ছিল থাকার জায়গা, বাট এটা সম্মিলনটা এমন ছিল না। এবং যখন এখানে করা হয়েছে তখন সেখানে যে চর্চাগুলো হতো যে আবাসিকভাবে তারা থাকবেন এবং প্রত্যেকে ওই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং কি কি কাজে তারা অংশগ্রহণ করবেন, তার অন্যতম ছিল সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা, ক্রীড়াতে অংশগ্রহণ করা, সেবামূলক কাজে অংশগ্রহণ করা। এর সাথে শিক্ষক এবং ছাত্রের যে নিবিড় যোগাযোগ, এবং চিন্তা করা হয়েছিল যে যদি তারা আবাসিক না হন তাহলে এই নিবিড় যোগাযোগটা তো এটা হবে না, এটা সম্ভব না। যেটা যে ঘাটতিটা কলকাতায় দেখা দিয়েছিল, যে ঘাটতিটা অন্যান্য জায়গায় দেখা দিয়েছিল, তার সঙ্গে তখনকার আপনি মনে রাখতে হবে যে আপনি তো আজকে সেমেস্টারের যুগে আছেন। সো আজকে সারা পৃথিবীতে একটাই পদ্ধতি, যেটা ঘুরে ফেলে বললে আমেরিকান পদ্ধতি আমরা সবাই গ্রহণ করেছি। এর বাইরে আর তেমন কোনো নতুন পদ্ধতি খুব একটা নেই। নর্ডিকে কিছুটা আছে, এমন আহামরি কোনো পার্থক্য না, গ্রেডিং পদ্ধতিটা আলাদা। কিন্তু তখনকার সময় এই টিউটোরিয়াল পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, প্রশ্ন কেমন হবে, আপনি কাকে আনবেন পরীক্ষা মূল্যায়ন করবার জন্য, কিভাবে মূল্যায়ন করবেন, এই পদ্ধতিগুলো আপনাকে 100 বছর আগের পেছনে গিয়ে ভাবতে হবে, যে এটা খুব সহজ কাজ ছিল না। সেইটা অনেকাংশে এখানে প্রতিষ্ঠা করা গিয়েছিল। আচ্ছা, এবং সেই প্রতিষ্ঠার কারণে এটা একটা উপমা। আপনার তো কোনো প্রয়োজন নেই আপনার সরবনের সাথে তুলনা করবার। অক্সফোর্ডে যেখানে 800 বছরের একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আপনি তুলনা করছেন একটা নবীন বিশ্ববিদ্যালয়কে, বা আপনি সরবনের সঙ্গে তুলনা করে বসলেন ফ্রাঙ্কোফোন অন্য একটা বিশ্ববিদ্যালয়, এগুলো তো অসম তুলনা। কিন্তু এটা বলা হয়েছিল যে আমরা এই ব্যবস্থাগুলো এখানে করতে পেরেছি। এবং অন্য বিশ্ববিদ্যালয়গুলো, যদি আপনি অক্সফোর্ডের প্রসঙ্গে আসেন, অক্সফোর্ডের প্রথম অন্তত কয়েকশো বছর চলে গেছে তাকে সেকুলার করতে। সে মোটেই সেকুলার বিশ্ববিদ্যালয় না, সে থিওলজির বিশ্ববিদ্যালয় ছিল। লুই তাদেরকে তাড়িয়ে দিয়েছে ফ্রান্স থেকে। হয়েছে তো গির্জার, সে ধর্মশিক্ষা, তার ধর্মশিক্ষা। আপনি এখনো যদি যেগুলো তাদের আগের হল অফ রেসিডেন্স ছিল, যেগুলো কলেজ বলতো, এখন সেগুলো আর হল অফ রেসিডেন্স নাই, মানে হল অফ রেসিডেন্স হিসেবে ব্যবহৃত হয়, কলেজ হিসেবে ব্যবহৃত হয় না। তার প্রত্যেকটার মধ্যে আপনার গির্জা আছে বা চ্যাপেল আছে, ধর্ম প্রতিষ্ঠান আছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার যে মৌলিক ভিত্তি, তার যে বুনিয়াদ, সেটা কিন্তু থিওসফিক্যাল। এবং ওই ভিত্তি করে, তার মানে তার অনেক বছর লেগেছে, অনেক না অনেকশো বছর লেগেছে যে তাকে একটা সেকুলার হতে। অথচ আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে শুরু থেকেই সে সেকুলার, সে তো বলেনি, অন্তত চিন্তায় সে বলে না যে হিন্দু মুসলমান আসতে পারবে না। আপনি যদি নামেও ধরেন, আমি বলছি না যে নামের সাথে, আপনি বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, তার মানে কিন্তু এই না যে আলিগড় কেবল মুসলমানদেরকে পড়তো, বানারস অন্য কাউকে পড়াতো না। এর পেছনে নামের মধ্যে ধর্মের চিন্তাটা ছিল, এর সঙ্গে ভিত্তি ছিল। এবং মনে করা হয়েছিল যে থিওফিলসফিক্যাল বিষয়টা হবে এর ভিত্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি যখন প্রতিষ্ঠা করছেন এই পূর্ববঙ্গে, যেখানে বিরোধিতাগুলো আসছিল যে পূর্ববঙ্গ একটা কৃষি প্রধান জায়গা, এখানে আমরা যথেষ্ট পরিমাণে শিক্ষার্থী পাবো না, এখানে স্কুল কলেজের ভিত্তিটা তৈরি হয়নি, যেহেতু ভিত্তিটা তৈরি হয়নি, এখানে আরবানিটিটা তৈরি হয়নি, কিভাবে শিক্ষার্থী পাবো আমরা বিশ্ববিদ্যালয় পড়ার উপযোগী? সেই বিশ্ববিদ্যালয় 10 বছর বা 20 বছরের মধ্যে পদার্থবিজ্ঞান, রসায়ন, আইন, এবং তখন তো আর সামাজিক বিজ্ঞান বলে কোনো কিছু ছিল না, মানবিক শাখা, সেটা একটা মানে এসে পৌঁছাতে সক্ষম। আমি যেটা বুঝতে পারছি যে অক্সফোর্ড আমরা বলছি এটা একটা প্রতীকী অর্থে, রাইট। এবং আপনি যে জায়গায় ছিলেন এখানে একটু ডিটেল আলোচনা একটু পরে করতে চাইবো, যে আপনি বলছেন যে ঢাকা ইউনিভার্সিটি শুরু থেকেই সেকুলার ছিল, সেই জায়গা থেকে এসে ইউনিভার্সিটির যে মূল কাজ, আমি বলবো না যে সেকুলার ছিল, আমি বলবো যে সেকুলার অ্যাপ্রোচ নিয়ে এসে তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা হয়তো ইউনিভার্সিটি কোন জায়গাটা আছে সেখানে আসবো। আমি একটু অধ্যাপক রাশেদা আপা, আপনি এই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন এবং একটা বড় কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। ঢাকা ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী, এটি বলতে কেমন লাগে? খুব গর্ববোধ হয়? তা তো হবে, গর্ববোধ হয়, কিন্তু এখন খুব খারাপ লাগে। এখন তো আমার সত্যি সত্যি কথা বলেন, এখন আমার মরতে ইচ্ছা করে। কেন? পরিষ্কার কথা, কেন? সমাজের যে অবস্থা, ঢাকা শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, তো মনে হচ্ছে উপায় কি? দেখেন, আমি 1981 সাল থেকে এই শিক্ষা বার্তা পত্রিকাটা বের করতাম। তা আমার
আজিজ সুপার মার্কেটে, আজিজ মার্কেটে একটা অফিস ছিল দোতলায়, তাই ওখানে কিন্তু অনেক ছাত্ররা আসতো, আইআরের ছাত্র বেশি আসতো, ওরা ইউটে পড়তো, আর আবার অন্যান্য ছাত্ররাও আসতো। তাই আসতো, ওরা পড়তো বা বই টই নিত আর কি। তাই ওদের কাছে শুনছি দুঃখ করে কান্না স্বরে বলছে আমাকে, 90-এর দশকেও বলছে, পরে বলছে যে ওখানে যে হলরুম যে কালচার, সেই হলরুমে তাদের টর্চার করা হয় রীতিমতন, ধরে বাইরে তাদেরকে নিয়ে যাওয়া হয়, মিছিলে নেওয়া হয়, না গেলে মারধর করা হয়। এগুলো আমাকে সে বলছে, তারা বলে আমার বাবা মাকে আমাকে এই জন্য এখানে পাঠিয়েছেন ওদের মার খাওয়ার জন্য, প্রচুর। এই জন্য তখন থেকে সেই কষ্টগুলো এখনও যায় নাই, সে 90-এর দশকের যে কষ্ট তারা বলেছিল সে ছেলেগুলো, এখনও সে কষ্ট যায় নাই, বুঝছেন। তো এগুলো দেখে কি, তার তো মায়ের সন্তান, বাবা মায়ের সন্তান। আমার শুধু এটাকে মনে হয়, বাবা মা কি বাচ্চাদেরকে পাঠায় মার খাওয়ার জন্য? যদি বিনয়ের সাথে বলি হল তাহলে বন্ধ করে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু শিক্ষা পাঠদান করায়, তাহলে সেটা অন্য কথা। সেটা তো এইখানে প্রশ্ন আসছেন কেন আপনি? না, তাহলে শুধু ওইটা দিয়ে কি আপনি বিশ্লেষণ করতে পারবেন? মানে শুধু হলে, আমি শুধু হল থাকলো না, ব্যবস্থাপনা নিয়ে কি আমরা ইউনিভার্সিটিকে বিচ্ছিন্ন করব? যত রেটিং বিশ্ববিদ্যালয় আছে তার হল নাই, এবং হল আছে সেই দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের, এটা প্রাইভেটাইজ করা হয়েছে মালয়েশিয়াতে বলেন, সিঙ্গাপুরে। তাহলে যদি ওইটা বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়, তাহলে দুঃখ থাকবে কিনা? বলছেন ক্ষোভের জায়গা থেকে যে তাহলে দুঃখ থাকবে কিনা? যেমন প্রাইভেটের হল দেয় তারে ওর দুঃখ নাই, আপনি দেখি তার মানে ওরা মারবেই, এদের মার খেতে হবে, এই সিস্টেমের প্রবলেম। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা। এই যে হল, এই হলগুলো নিয়ে কি ছিল প্রথমে যে আপনি যেটা বললেন, সে সময় হলে প্রভোস্ট হাউস টিচার তারা কি করতো, তারা হলে প্রত্যেকটা ছাত্রের দায়িত্ব তারা ছিল, তারা হলে যেত, হলে ছাত্ররা কি খাচ্ছে না খাচ্ছে সব দেখাশোনা করতো। হলে ফিজিশিয়ান ডাক্তার ছিল, সে যেহেতু খবর নিত, তাই না? হল প্রভোস্ট তিনি খবর নিতেন, এবং ছাত্রদের সাথে শিক্ষকদের একটা ভীষণ নিবিড় সম্পর্ক ছিল। কিন্তু এখন কি সে সম্পর্কটা আছে? সেটা কি হাউস টিচারটা পালন করেন? সেটা তো করেন না। যদি না করেন তাহলে কি করে হবে? আর উনি বলে দিলেন যে হল বন্ধ করে দাও। আমি একটু প্রশ্ন করবেনই না, হল থাকবে, ছাত্র থাকবে, হল না থেকেও তো বিশ্ববিদ্যালয় চলতে পারে আপা, সেটা তো অন্য কথা। তাহলে তো আছে, আপনি কেন বন্ধ করবেন? সেটা সুযোগটা আছে, সব এখানে তো সুযোগ আছে। হল, আপনার হল রুমগুলো যে বিশাল বিশাল হল রুম, আগে কি হতো, সেই বিশাল হল রুমে যে আপনার যে প্রথম যে আমাদের ইয়ে ছিলেন ইতিহাসবিদ তিনি, তার লেখায় কি আছে? তার লেখায় আছে যে তিনি হলগুলোর বর্ণনা আছে, তাই না, ওনার লেখায়। তো উনি তো 21 সাল থেকে 37 সাল পর্যন্ত 3টা হল ছিল ওনার সময় মাত্র। হ্যাঁ, 3টা হল থাক, 4টা থাক, 5টা থাক, সেটা কথা না। মানসিকতাটা কি, কোন মানসিকতা আপনি ছাত্রদের হলের ব্যবস্থাপনা আমরা আরেকটু পরে আসবো। আপনি যেহেতু হলের ব্যবস্থাপনায় আসছেন, আমার প্রশ্নটা ছিল যে মানুষের কান্নাটা বলছি আমি, ছাত্রের কান্না। আমি তো মা, জি, আমি ছাত্রের কান্না, আমি আমার সন্তানের কান্না বুঝবো না? কিন্তু আপনারা বলে দিলেন যে এরকম হল উঠায় দুঃখ না, ভুল ব্যাখ্যা দিচ্ছেন। কিন্তু আপনি খুবই গুরুজন। হল উঠানো না, বলা হচ্ছে যে আলোচনাটা তুলছেন আপা, সেটা তো আমরা প্রত্যেকে মানছি যে হল যতক্ষণ আছে তখন হলের ব্যবস্থাপনা দেখার, কিন্তু সেটা ব্যবস্থাপনা যোগ্য আছে কিনা সে প্রশ্ন তো তুলতে হবে। আমিও যেমন আবাসিক শিক্ষক ছিলাম, এবং আবাসিক শিক্ষকের সময় আরসি মজুমদার সব মিলে 100 জনের দায়িত্বে ছিলেন, আমি দায়িত্বে ছিলাম ধরুন 2000 বা 2500, এবং এখনো চিকিৎসক আছে, এখনো প্রভোস্টরা থাকছেন, এখনো হাউস টিচার, কিন্তু তার ব্যবস্থাপনায় সেটা আছে কিনা, এবং তার ব্যবস্থাপনায় সেই সক্ষমতার মধ্যে এখন আপনারা বলতে পারবেন যে কতজন শিক্ষার্থী আমাদের আছে কিনা সেটা বলেন। আন্তরিকতা আছে, 45,000কে ব্যবস্থাপনা করা যায় না, আমাদের অন ক্যাম্পাস 45,000 স্টুডেন্ট। বুঝলাম, আপনার সব কথা আমি মানলাম, আন্তরিকতা থাকতে হবে। সেটা আমি একটু ব্যাক টু ডিফার যে এটা আমি অপমানিত হচ্ছে যে আন্তরিকতা নাই। আমরা বলতে পারছি যে অবশ্যই আন্তরিকতা আছে আপা, সবার তো নাই, না সবারই আছে, হয়তো সক্ষমতার ঘাটতি আছে, সক্ষমতা পাচ্ছি না, আমরা ব্যবস্থাপনার বাইরে চলে যাচ্ছি। তাহলে কি করছি আমরা? আমরা তো স্বাধীন যুদ্ধ তো করলাম, একটা 71 সালে যুদ্ধ তো একটা করলাম, স্বাধীনতা পেলাম, তা আমরা করলামটা কি? আমাদের সবার অক্ষমতার কারণে আজকে এই অবস্থা। আমি এইটার সঙ্গে সবার অক্ষমতা বলতে আপনি সেই সবার মধ্যে রাষ্ট্রকেও আপনি বাদ দিতে পারছেন না। আপনার একটা ছোট্ট বিরতি সময় হলো তো, আব্দুল সামাদ আপনার কাছে আসবে, একটা ছোট্ট বিরতি আপনার কাছে আসবে। দর্শক আছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের অক্সফোর্ড কি না এই প্রশ্নের উত্তর খুঁজছি। একটা বিরতির সময় হলো, সঙ্গে থাকবেন, ফিরছি একটু পরেই। আমরা কিছুই চাচ্ছি
দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, এবং এই কারণে আমরা প্রশ্ন রাখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কেন প্রাচ্যর অক্সফোর্ড বলি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক শামীম রেজা, আছেন AN রাশেদ এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ। জনাব সামাদ, আপনার কাছে বিরতির আগে যেতে পারিনি, সেটা হলো যে আমরা যেই কারণে ইউনিভার্সিটিগুলোকে ইউনিভার্সিটি বলি, যে একটা কলেজের সঙ্গে বিশ্ববিদ্যালয় কী, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই তো ইডেন কলেজ, তার পাশেই ঢাকা কলেজ, তো ঢাকা ইউনিভার্সিটিকে আমি ইউনিভার্সিটি বলছি, ঢাকা কলেজকে ঢাকা কলেজ বলছি, তো সেই জায়গায় বিশ্ববিদ্যালয়ের যেই কারণে বিশ্ববিদ্যালয়, রাইট, সেইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে কিনা, সাবেক শিক্ষার্থী হিসেবে আপনার কী মনে হয়? জি, অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই নেক্সাস টেলিভিশনকে আমাদের এই অসাধারণ একটা মুহূর্ত তৈরি করবার জন্য। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, 104তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং আরও যারা আছেন সবাইকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে একটা আবেগের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সুযোগ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ঘুরবার, পড়বার, কিন্তু এই যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আবেগটা, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এখন আমি একটু আগেই আপা এবং স্যারের কথা শুনছিলাম যে আপা একটু ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। আমি বলি যে এগুলো আসলে আমাদের আবেগের বহিঃপ্রকাশ। কারণ আমরা যখন কোনো একটা জিনিস থেকে অনেক বেশি আশা করি এবং সেখান থেকে যদি আমাদের কিছুটা নিরাশা হয়, তখন আমাদের অনেক বেশি খারাপ লাগা কাজ করে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের পুরো জাতিটার এত বেশি এক্সপেকটেশন, আমি বলবো এজন্য আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের একটু অসামঞ্জস্য দেখলেই বা ঘটতে দেখলেই আমরা এত বেশি আশাহত হই, এত বেশি আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। আমি বলবো যে আমার এই আসলে আউটবার্স্টের কারণ বোধহয় এটাই হতে পারে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আমি সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্ব করি, এবং এটা আমার, যেমনটি বললাম, আমার গর্বের জায়গা, আবেগের জায়গা। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যেটা প্রশ্ন করেছেন, এটা আমাদের কতটুকু বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে। আমার এখনও মনে পড়ছে 2005 সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন তৎকালীন ভাইস চ্যান্সেলর স্যার একটা অসাধারণ কথা বলেছিলেন, আমার এখনও মনে আছে, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে ছাত্রদের শুধু একটা শব্দের পার্থক্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছেন সিনিয়র স্কলার, ছাত্ররা হচ্ছেন জুনিয়র স্কলার, এবং এই পার্থক্যটাকে মিনিমাইজ করবে হলো একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। তো আমি শুধু একটা প্রশ্ন রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটির কাছে। আমরা 1921 সাল থেকে যাত্রা শুরু করেছি, এখন অলরেডি 104 বছর পার করে ফেলেছি প্রায় আমরা। এই 104 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটাকে আমরা কতটুকু রিচ করতে পেরেছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি বলবো, ম্যাক্সিমাম শিক্ষকের সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের যোগাযোগ আছে বিভিন্নভাবে। তো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে আমি রাষ্ট্রযন্ত্রকেও প্রশ্ন করতে চাই, একটা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি আমরা কিভাবে তৈরি করেছি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি এখন গণমাধ্যমে শিরোনাম হয় যে BCS বা সরকারি চাকরির এটি এখন হচ্ছে। নিঃসন্দেহে আমরা তো এগুলো রেগুলার খবরের কাগজে দেখি, নিউজে দেখি আমরা। তো ব্যাপারটা হচ্ছে, বিশ্ববিদ্যালয়টা আসলে একটা কালচার শেখার জায়গা। বিশ্ববিদ্যালয় হচ্ছে নতুন নতুন জ্ঞানের জগতের সাথে পরিচিত হওয়ার জায়গা। মানে চাকরিজীবী তৈরি করবে না, চাকরিজীবী তৈরি অবশ্যই সেটা করতেই পারে, বাট সেটা তো ডেফিনেটলি বাই প্রোডাক্ট হিসেবে আসবেই। কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে, ছাত্রীকে জ্ঞানের জগতের বিভিন্ন শাখার সাথে পরিচয় করে দেওয়ার, জ্ঞানের জগতের বিভিন্ন মতের সাথে, ডক্ট্রিনের সাথে পরিচয় করে দেওয়ার, ডিসকোর্সের সাথে পরিচয় করার দায়িত্ব তো এই জায়গাতে আমি একটু আপনাকে মতের কথা বললাম তো অধ্যাপক শামীম রেজা, বিশ্ববিদ্যালয়কে বলাই হয় যে মুক্ত বুদ্ধি চর্চা কেন্দ্র হবে এবং সে সকল মতকে ধারণ করবে, তাই তো? ঢাকা বিশ্ববিদ্যালয়কে সকল মতকে ধারণ করে? আপনার কি মনে হয় করে না? নানা রকমের সংবাদ আমরা প্রতিনিয়ত দেখি, যে যেমন একটা উদাহরণ দিন। ধরেন ওখানে রাজনীতি, সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রম কি ওপেন আছে? এটা আর মত কিন্তু এক না। রাজনৈতিক মত, এটা মত না, পলিটিক্যাল মত না। রাজনৈতিক যে ঘটনাটা বিশ্ববিদ্যালয়ে ঘটে, সেটা রাজনৈতিক জাতীয় একটা বড় রাজনৈতিক কার্যক্রম থাকে, সেই দলের ছাত্র সংগঠনে কি সেখানে আধিপত্য করে না? আমি একটু পার্থক্যটা বুঝি, আমি যেভাবে বুঝি, আমার সঙ্গে হয়তো অন্যের দ্বিমত থাকতে পারে। আপনি যে মত বলছেন এবং সামাদ যে মত বলছেন, সেই মতের মধ্যে পার্থক্য আছে। অবশ্যই ভিন্ন মত আছে দেখে এটা টিকে আছে এখন পর্যন্ত। আপনি সাম্প্রতিক উদাহরণ দেখেন, যখন এনক্যাম্পমেন্ট হলো এবং গাজার সমর্থনে মার্কিন সমস্ত ক্যাম্পাসগুলো বিক্ষোভে ফেটে পড়ছে, কয়টা বিশ্ববিদ্যালয় ভিন্ন মতকে গ্রহণ করেছে?
কলম্বিয়া পৃথিবীর টপ রেটিং ইউনিভার্সিটি, সেটা দরজা বন্ধ করে দিয়েছে এবং অত্যন্ত নৃশংসভাবে, আমি বলবো শব্দটা হয়তো এটা বেশি কঠোর হয়ে যাচ্ছে, তাদেরকে দমন করেছে। এখনো তাদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দেয়নি, এখনো তাদের বিরুদ্ধে মামলা তুলে নেয়নি। হ্যামিল্টন হল থেকে তাদের বের করে দিয়েছে, অন্যান্য হলগুলো তাদের ক্লোজ করে দিয়েছে। এরকম উদাহরণ সমস্ত জায়গায় দেখেছেন, হার্ভার্ড থেকে শুরু করে স্ট্যানফোর্ড থেকে, আমি বড় বড় নামগুলো বলছি। টেক্সাসে সেখানে আরও বেশি কঠোরভাবে তাদের উপর চড়াও হয়েছে। আমি নৃশংস শব্দটা তুলে নিচ্ছি, শব্দটা ঠিক হয়নি বলা, মানে মোটেই তারা তাদের বিশ্ববিদ্যালয়ের সুলভ আচরণ করেনি। এখন সেই অর্থে আপনি যদি বলেন যারা বিশ্ব মোড়ল, যারা একাধিক মতকে গ্রহণ করবেন, আপনি যদি কেবলমাত্র রাজনৈতিক মত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিফাইন করেন, তাহলে এই উত্তর আমি পুরো দিতে পারবো না, কারণ এটা প্রশাসকরা দিতে পারবেন যে তারা ভিন্ন রাজনীতির অবস্থানকে সেখানে নিশ্চিত করতে পারছেন না, সেটা আর একটা আলোচনায় আসবে। এখন আপনি বলুন একটা উন্নত দেশের ক্যাম্পাসে যদি আপনি বিলেতের ক্যাম্পাস ধরেন, সেখানেও তাদের লেবারপন্থীরা আছে, সেখানেও কনজারভেটিভ পন্থীরা আছে, সেখানে ভিন্ন মত আছে। কিন্তু সামাদ যে বক্তব্যের কথা বলছেন সেটা শুধুমাত্র আওয়ামী লীগ, বিএনপি কিংবা ভারতের কংগ্রেস বা আমরা ওইটাকে বোঝাই না। আমরা যে ডক্ট্রিনের কথা বলছি, আমরা যে ডিসকোর্সেসের কথা বলছি, সেটা বহু রকম রাজনৈতিক মত বলতে শুধু রাজনৈতিক দলের মত না। আপনি আমি যে আলোচনাটা প্রতিদিন করি, চিন্তার মত, আপনি আমি প্রতিদিন যেটা চিন্তা করি, সেটা আওয়ামী লীগের লোক আছে কিনা, বা ছাত্রলীগের লোক আছে কিনা, বা বিএনপির লোক আছে কিনা, বা জাতীয়তাবাদী ছাত্র দল আছে কিনা, এইটা মতকে আমি একমাত্র মনে করি না। সেটা একটা রাজনৈতিক অবস্থান দেশের, তার একটা প্রভাব সবখানে পড়ছে। এই উত্তর আমার পক্ষে দিতে গেলে আর একটা অনুষ্ঠান প্রয়োজন হবে। এটা নিয়ে হয়তো প্রশাসকের একরকম মত থাকবে, যাতে নীতি নির্ধারক এটা যতক্ষণ পর্যন্ত আপনি রাজনৈতিক প্রতিশ্রুতিতে না আসবেন, সিদ্ধান্তে না আসবেন, এই সমাধান যাবে না। এটা ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখা দিচ্ছে, এখন যারা ক্ষমতাসীন তাদের লোকেরা সেখানে জায়গা করছেন, অন্যরা পাচ্ছে না। আমরা যে মত বলছি সম্পূর্ণ করি। আপনি রিসেন্টলি একটা ঘটনা যে ঘটলো, যে শিক্ষানীতি নিয়ে যে খুব সমালোচনা হচ্ছিল, তখন আপনার ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, এটার শিক্ষকরাই, এটা কিন্তু বিএনপি আওয়ামী লীগের প্রশ্ন ছিল না, শিক্ষকরা কিন্তু সেই সমাবেশ করতে পারেন না। দেখেন, দুটো হয় এখানে। একটা হলো যে আপনি যে প্রশ্নটা করলেন, আমি যদি সে প্রশ্নের বৃহৎ দিকে যাই, তাহলে দাঁড়ায় যে বিশ্ববিদ্যালয় হিসাবে আমি কত মতকে গ্রহণ করছি। আর আপনি যদি অসংখ্য মাইক্রো এক্সাম্পল সেখানে নিয়ে আসেন, যে ধরুন সামাদ একটা অনুষ্ঠান করতে চেয়েছিল, সামাদকে করতে দেয়নি, শামীম একটা অনুষ্ঠান করতে চেয়েছিল, দেয়নি, আপা একজন অ্যালাম হিসেবে অনুষ্ঠান, এগুলো খুব মাইক্রো এক্সাম্পল, এবং এটা নির্ভর করে সাম্প্রতিক সময়ে যারা দায়িত্বে আছেন বা তাদের আদর্শের সঙ্গে এটা মিলছে কিনা, বা তারা যেভাবে বিশ্ববিদ্যালয়কে দেখছেন। কিন্তু আমরা যে আলোচনা, কিন্তু এই মাইক্রো ঘটনাগুলো কি বিশ্ববিদ্যালয় যারা পরিচালনা করছেন সামগ্রিক চিন্তার বহিঃপ্রকাশ না? না, সামগ্রিক চিন্তার না। সেটা আমি মনে করি যে আপনাকে বিশ্ববিদ্যালয়ে সবসময় এই পার্থক্যটা থেকেই যায়। যেমন ধরুন, এখন আপনি তাহলে বলবেন যে শফিক মিনসে যে সিদ্ধান্ত নিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, সেই সিদ্ধান্ত কি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের যে ডিসকোর্স, যে নীতি আদর্শ, তার প্রতিফলন না মিনসের প্রতিফলন, মানে শফিকের প্রতিফলন বক্তব্যের? কারণ শফিক তার পদ টিকিয়ে রাখতে চাইছেন, এবং সেটা ফ্যাকাল্টিও সবাই তাদের সঙ্গে একমত না, এটা খুব ভালো উদাহরণ হয় সেখানে। এবং তিনি সময় মতো পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন। সেই ব্যর্থতার দায় তিনি পুলিশ ডেকে এনেছেন ক্যাম্পাসে, যেটা মার্কিন সমাজে সাধারণত ঘটে না। তিনি হিয়ারিংও গেছেন, তার মানে তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্বাসটা চাপিয়ে দিতে চাইছেন শিক্ষার্থীদের আন্দোলনের উপরে। আমি যদি এরকম মাইক্রো ঘটনাগুলোকে আনি, তাহলে আমি ওইভাবে বিশ্লেষণ করব যে কেউ বা কারা তার অবস্থানের কারণে তিনি সেখানে রিয়াকশন দেখাচ্ছেন, প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আমার প্রশ্ন হলো, আমি ওই জায়গাতেই থাকতে চাই যে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি কি অন্য জ্ঞান নিয়েছি কিনা, আমি অন্য ধারা নিয়েছি কিনা, আমি সমাজ চিন্তা নিয়েছি কিনা, আমি প্রযুক্তিকে আটকেছি কিনা, আমি বিজ্ঞানকে আটকেছি কিনা, আমি তুলনামূলক অধ্যয়নকে আটকেছি কিনা, আমি কি আইনশাস্ত্র অধ্যয়ন করতে গিয়ে বাংলাদেশের মধ্যে আটকে ফেলেছি? সেইভাবে যদি আপনি ধরেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পর্যায়ে গ্রহণ করছে, আমি এইবার সামাদের কথাটা আনবো, ইয়াতেন ওভারবার্ডেন্ড। সে এত বেশি ওভারবার্ডেন হয়ে গেছে দুটো কারণে। একটা হচ্ছে গ্রহণ করারও একটা সীমাবদ্ধতা আছে, কারণ গ্রহণ যখন আপনি অনেক বেশি করেন, তখন আপনি স্কুলটাকে সিদ্ধান্ত নিতে পারেন না যে আপনি কোন স্কুলে। বিজ্ঞানেরও একটা স্কুল আছে, প্রত্যেকটা বাণিজ্যেরও একটা স্কুল আছে, আপনি সে স্কুলটা সিদ্ধান্ত নিতে পারেন না। অক্সফোর্ডের কথা বারবার বলছি, আমরা অন্যদের কথা বলছি, সে কিন্তু একটা স্কুল, সে কনজারভেটিভ স্কুল। প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত অক্সফোর্ডে কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স ছিল না, তার কোনো ম্যানেজমেন্ট কোর্স ছিল না। যে আজকে যে বিজনেস পড়ি, মডার্ন বিজনেস, স্টেট বিজনেস স্কুলের বয়স কয়দিন হয়েছে? সেদিন আমরা 62-64 সাল থেকে এখানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ানো শুরু করছি। আমরা বাণিজ্য পড়াচ্ছি তারও আগে থেকে, আমরা অন্যান্য বিষয় পড়াচ্ছি, মানে সমস্ত কিছু এখন আপনারা পড়ান, আমরা পড়াই। এক্স্যাক্টলি, এটি হচ্ছে সমস্যা। আপনি সিদ্ধান্ত নেননি বা আমরা সিদ্ধান্ত নিই সীমারেখা কতটুকু। যে এইবার আজকে আমি একদম নির্দিষ্ট আলোচনায় যে আপনি কি
টিচিং ইউনিভার্সিটি নাকি আপনি রিসার্চ ইউনিভার্সিটি। রাইট। আপনি যদি টিচিং ইউনিভার্সিটি হন, স্টিল আপনি বিশ্বের জ্ঞান নিতে পারেন এবং আপনি অত্যন্ত উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হতো। আমি টিচিং, আমি পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট শিক্ষাটা প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেবার চেষ্টা করি। আপনি সেটা ডিফাইন করিনি বা আমরা করিনি। আমরা ডিফাইন করতে পারিনি যে আমি আসলে রিসার্চ ইউনিভার্সিটি কিনা। যেমন ধরুন আপা যোগ করতে পারবেন, আমরা ইনস্টিটিউটগুলো তৈরি করেছিলাম ব্যবসা প্রশাসনের জন্য, শিক্ষার জন্য, আপা একটু আগে বলছিলেন, পুষ্টির জন্য যে বললো, আমরা সামাজিক বিদ্যা অধ্যয়নের জন্য, ভাষার জন্য ইনস্টিটিউটগুলো করা হয়েছিল যে সে স্নাতকোত্তর পর্যায়ে কাজ করবে। তার একটা ব্যাচ থাকবে না, তার নিয়মিত ব্যাচ থাকবে, তার প্রফেশনাল ব্যাচ থাকবে, তার ডিপ্লোমাস থাকবে এবং সে উন্নত মানের গবেষণা করবে। আমরা একসময় আইন সংশোধন করে সেখানে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী নিলাম। তার মানে আমি আসলে ইনস্টিটিউট কি, মানে আমি কি স্নাতক পড়ানোর জন্য ইনস্টিটিউট নাকি স্নাতক? এখন আপনি বলবেন যে আপনার আইন পারমিট করছে। দের আর নাম্বার অফ কোর্সেস। ও কেমব্রিজের উদাহরণ দিল। কেমব্রিজে যখন উন্নয়ন অধ্যয়ন চালু করা হয়, উন্নয়ন অধ্যয়ন এখন সব বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়, তখন এটাকে বলা হলো ডেভেলপমেন্ট স্টাডিজ কমিটি। তার মানে কেমব্রিজ চিন্তা করছে আমি অর্থনীতি পড়াই, আমি নৃবিজ্ঞান পড়াই, আমি সমাজবিজ্ঞান পড়াই, আমি গণিত পড়াই, আমি দর্শন পড়াই, আমি ডেভেলপমেন্ট স্টাডিজ পড়াবো কিনা। আমি একটু শেষ করি কথাটা। সে কমিটি করলো, যে কমিটি একটা ছোট্ট বিল্ডিং, সেখান থেকে সে ডিগ্রি পরিচালনা করছে পিএইচডি পর্যায়ে আরো 10টা বিভাগের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি ইনস্টিটিউটের ব্যাপারে সেই সিদ্ধান্ত নিয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়কে এরকম একটা ছোট্ট ঘর থেকে আরো 10টা ইনস্টিটিউটের সঙ্গে কোঅর্ডিনেট করে সমন্বয় করে করেনি। অতএব জ্ঞান নেওয়ার একটা গণিত আছে। আপনি কতটুকু নেবেন, আপনি কোন সীমারেখা পর্যন্ত যাবেন, কার জন্য নেবেন, কোন পর্যায়ে নেবেন, কনজারভেটিভ থাকবেন না লিবারেল থাকবেন, নাকি টিচিংয়ে থাকবেন না গবেষণায় যাবেন। তার সঙ্গে আমি বলে শেষ করি, আপনি নিতে নিতে ওই জ্ঞানের কথা নিতে নিতে, আদর্শ নিতে নিতে আপনি জাতির সকল দায়িত্ব নিয়েছেন। আপনার ছাত্র শিক্ষক কেন্দ্র, সমস্ত নাটকের গোষ্ঠীর জায়গা, সমস্ত কবিতা আবৃত্তির জায়গা, সমস্ত সংস্কৃতি চর্চার জায়গা। এই শহরে, এই রাষ্ট্রে আর কি কোনো জায়গা তৈরি করা যায়নি কোনো ভৌত অবকাঠামো? আপনি ট্যাঞ্জেবল ইনট্যাঞ্জেবল সমস্ত উৎসব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার পাশে রাজনৈতিক কর্মসূচি হবে মাঠগুলোতে, তার অবস্থানের ভৌত জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার নেওয়ার একটা সীমা আছে, আপনার একটা সীমাবদ্ধতা আছে। একই রকম আপার কথা বলে শেষ করব, যে একটা হলে থাকা যায় 500 জন, আপনি আমাকে দিয়েছেন 3000 থাকতে, 4000 থাকতে। আমার ক্যাপাসিটি ছিল 20,000-এর, আপনি আমাকে দিয়েছেন 45,000। আমি সর্বোচ্চ মায়ের অবস্থানে থেকেও যদি বলি, আমি একজন পুরুষ বাই জেন্ডার, আমি যদি একবার মায়ের মমতা দিয়েও তাকে রাখতে চাই, তারপরে আমি তাকে পারবো না। তাকে খাওয়া দিতে পারবো না, তাকে পুষ্টি দিতে পারবো না, তাকে একটা কক্ষ বরাদ্দ দিতে পারবো না। 45,000-এর জন্য যদি আবাসিক ব্যবস্থা করতে হয়, তাহলে পুরো ক্যাম্পাস কেবলমাত্র আবাসিক ব্যবস্থাই করতে হবে, সেখানে আর কোনো জায়গা থাকবে না। ঢাকা ইউনিভার্সিটির মূল সংকট যদি আপনার কথা বলতে থাকি, ব্যবস্থাপনা যোগ্যতার বাইরে চলে গেছে। সেই ওভারবার্ডেনের কারণে তার এক্সপেকটেশন মানুষের বেড়ে গেছে এবং সেইখান থেকেই সমালোচনা জন্ম হচ্ছে। ব্যবস্থাপনা যোগ্যতার বাইরে চলে গেছে। আপনার কাছে আসবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, আরেকটা বিরতির সময় হলে ফিরছি একটু পরেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস এবং এই কারণে আমরা যে প্রশ্নের উত্তর খুঁজছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বিশ্ববিদ্যালয় এবং কেন আমরা একে প্রাচ্যের অক্সফোর্ড বলি। রাশেদ আব্বা, বিরতির আগে অধ্যাপক শামীম রাজা অনেক কথা বললেন যে ঢাকা ইউনিভার্সিটি মূলত ওভারবার্ডেন, মানে এত তার বিভাগ, এত তার ইনস্টিটিউট, এত তার ছাত্রছাত্রী ম্যানেজ করা তাদের জন্য খুব ডিফিকাল্ট। তাহলে ঢাকা ইউনিভার্সিটির কাছে আমাদের অনেক বেশি প্রত্যাশা, সেই জন্য সে সমালোচনার শিকার বেশি হচ্ছে এবং তার পেছনে মূল কারণেই তার এই ওভারবার্ডেন হওয়া। ব্যাপারটা এরকম? তা তো বটেই, এবং এটা তো রাজনৈতিক একটা ইচ্ছা, রাজনৈতিকভাবে এটা চাপিয়ে দেওয়া। আমি যেটা পরিষ্কার বলতে চাই, রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়া। রাজনীতির শিখরে যারা এটা চালাচ্ছেন তারা খুব নিজেদেরকে হয়তো অনেক পণ্ডিতমন্য মনে করে। ঢাকা ইউনিভার্সিটি তো রাজনীতিবিদদের চালানোর কথা না, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে। আমি ইউনিভার্সিটির কথা বলছি না, আমি রাজনৈতিক সিদ্ধান্তের কথা বলছি। এরা তো সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। সিদ্ধান্ত যেমন করে সিদ্ধান্ত শুনি খুব কষ্ট লাগে। আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে দেখুন, মনে করেন আমাদের একজন বিচারপতি আমাদের একটা অনুষ্ঠানে এসে বলেছিলেন যে ওনার খুব কষ্ট হয়, যে ওনার ইচ্ছা যে মানে অনেক শিক্ষিত হবে, গ্রামে গ্রামে মানুষ শিক্ষিত হবে, এটা ওনার ইচ্ছা। হ্যাঁ, গ্রামে গ্রামে, তো এটা ওনার ইচ্ছা ছিল। তো এখন তো বলতেছে গ্রামে গ্রামে, এখন আমি এখন যেটা শুনি যে গ্রামে গ্রামে, জেলায় জেলায় ইউনিভার্সিটি করবো। কিন্তু গ্রামে গ্রামে, জেলায় জেলায় আমার স্কুল করে আমার সমস্ত মানুষকে শিক্ষার ইয়েতে আনতে পারলে আমাদের দেশটা অনেক উন্নত হতো। সবাইকে ইউনিভার্সিটি পড়তে হবে, সবাইকে কিন্তু মানুষকে শিক্ষিত হতে হবে, নানান ভাবে নানান দিকে তাকে শিক্ষিত হবে এবং সেই সমাজটাই টিকবে, সেই সমাজ টিকবে। তখন আপনাকে ওভার বার্ডেন হবে না। কিন্তু রাজনৈতিকভাবে, আমি ইউনিভার্সিটির কথা বলছি না,
যারা রাষ্ট্র চালান, রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয়। হ্যাঁ, সেজন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে ওই সব কারণে। এখন আমি অন্য কথা একটু বলি, সেটা হলো যে এখন যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে যে কারিকুলাম, বলছে যে সৃজনশীল কারিকুলাম, সৃজনশীল সবসময় বলা হচ্ছে যে কারিকুলাম বলে এই চাপ। কিন্তু এখন দেখেন, আমি গতকাল একটা চ্যানেলাইতে একটা ইন্টারভিউ দেখলাম, একটা মেয়ে, সে ও লেভেলে পাস করছে, অনেক 6টা না 7টা এ প্লাস পেয়েছে। সে বলছে যে বাংলা মিডিয়ামের যে ইয়েটা খুব পুয়ার সিলেবাস, মেয়ে বলছে পুয়ার সিলেবাস, এবং সে ও লেভেল করেছে, এবং সে এ লেভেল যে করবে সেটা এখানে করতে চাচ্ছে না, বাইরে যেতে চাচ্ছে। কিন্তু ওই মেয়েটা যে বললো পুয়ার, একটা মেয়ে মানে স্টুডেন্ট আর কি, মেয়ে স্টুডেন্ট বলছে আমাদের সিলেবাস, আমরা ভাবতে পারছি না আমাদের সিলেবাসটা কতটুকু পুয়ার হচ্ছে। এটা আমার কথা আর কি। এবং এই সব কিছুর মধ্যে আমাদের যে শিক্ষা একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা উন্নয়ন না করে, এবং আমার তো মনে হচ্ছে যে এখন শিক্ষিত সমাজ গড়ে ওঠা অনেক কষ্ট হবে, অনেক কষ্ট। শিক্ষিত মানুষ তৈরি হওয়া অনেক কষ্ট হবে। কীভাবে তৈরি হবে? শিক্ষা লেশমাত্র নাই। আমি পরীক্ষা নিয়ে আমি অভ্যস্ত হয়েছি, বুঝছেন কিভাবে। ওই যে এখন আপনি দেখেন ডাক্তাররা অনেক অনেক অকাজ করছে, এটা ওটা কেটে টুটে ফেলছে, জানছেন। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ঠিক মতন হয় না কলেজে আর কি। আমি পরীক্ষা নিতে যে জানি, এক্সটার্নাল হয়ে জেনেছি, দেখেছি, বেশিরভাগ দেখেন। আর এখন বর্তমানে তখনও ছিল 200 টাকা পার ইয়াতে দিতে হবে, গ্রামে গঞ্জে 200 টাকা দিলে 50-50। এই যে এই সিস্টেম চালু হয়ে গেছে। সামগ্রিক শিক্ষা ব্যবস্থার হতে একটা সংকটের কথা আপনি বলছেন। আমরা ঢাকা ইউনিভার্সিটির মধ্যেই যদি থাকি, যে তার মানে ঢাকা ইউনিভার্সিটির মূল সংকটটা, আচ্ছা আপনি বলছেন সারা দেশের শিক্ষা ব্যবস্থার যে সংকট ঢাকা ইউনিভার্সিটি, সেটার মানে ঘনীভূত হচ্ছে এখানে এসে। আব্দুস সামাদ, তাই কি মনে হয় যে সংকটটা এই জায়গাটাই? আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়টা হচ্ছে আমাদের পুরো দেশের একটা রিফ্লেকশন। আচ্ছা, আমরা জানি এবং সবসময় বলেও এটা, এই আমাদের দেশ তৈরিতে একটা বিশ্ববিদ্যালয়ের যে অবদান, এটা আমরা সবসময় বলে থাকি এটা, এবং এই এক্সাম্পল পৃথিবীতে খুবই কম। তা আমি শুধু সেখানেই থামি না, আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের পুরো জাতির একটা রিফ্লেকশন। কিভাবে আমাদের এই দেশটা কিভাবে চলছে, ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকান। সুতরাং আমি বলবো ঢাকা ইউনিভার্সিটি সেই প্রতিষ্ঠান যার উপর না অনেক বেশি দায় আছে। তো আপনি সবসময় এদেশের নিঃসন্দেহে একদম 71 থেকে শুরু করে এখন পর্যন্ত কোন জায়গাতে এই বিশ্ববিদ্যালয়ের অবদান নাই, এবং সেই অবদানটা কিন্তু আমরা সবসময় স্বীকারও করি এবং আমরা সেই ক্রেডিট নিই। ঢাকা ইউনিভার্সিটির অথরিটি, ঢাকা ইউনিভার্সিটির অবদানের কথা আসলে আন্দোলনের প্রসঙ্গ বারবার আসে। এক সেকেন্ড, গবেষণায় আমি সেখানে যাচ্ছি। তো ঢাকা ইউনিভার্সিটির এই যে একটা বিরাট অর্জন নিঃসন্দেহে, কিন্তু এদেশের আমি যে বললাম রিফ্লেকশন, সব কিছু রিফ্লেকশন, তাহলে এত সংকট আপনি তার দায় নেবেন না? সুতরাং সেই দায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। আপনি দেখুন, আমরা বিশেষ করে 90-এর দশক, এবং আমি বলবো যে 75-এর পর থেকেই একটা পার্টিকুলার বিষয় শুরু হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কেন্দ্রিক। আমি দুটো ছোট্ট এক্সাম্পল দেখাই। একটা হচ্ছে আপনি বলছিলেন আপনার স্মৃতির কথা, স্যার তার স্মৃতির কথা বলছিলেন। আমি একদম পেছনে ফিরে যেতে চাই। 1926 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি নামক একটা গ্রন্থে ধীরেন্দ্রনাথ দাস নামক একজন প্রাক্তন শিক্ষার্থী, যিনি তার স্মৃতিচারণ করেছেন এভাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটা বিদ্যাক্ষেত্র নয়, এটা একটা সমাজ, বৃহৎ পরিবার, এর ভিত্তি অন্তর্ভুক্ত সকল ছাত্র শিক্ষকের মর্মমূলে। এই চিত্ততীর্থ থেকে বেরিয়ে এসে যদিও কর্মসংসারে সকলের সমান প্রতিষ্ঠা সম্ভব হয়নি, তবুও সকলেই সেখান থেকে যে চিত্ত সম্পদ আহরণ করে এনেছেন তা তারা সারাদিন শেষ দিন পর্যন্ত গভীর অন্তরে সুখে গর্বে বহন করেছেন। আমি একটা খুব রিসেন্ট আরেকটা এক্সাম্পল দেখাই। আপনারা অনেকে হয়তো বা প্রফুল্ল কুমার গুহের নাম শুনে থাকবেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সাল থেকে 1944 সাল পর্যন্ত ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি যখন 44 সালে ঢাকা থেকে কলকাতায় চলে গেলেন, তিনি বললেন তিনি বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থেকে তিনি যেই বিষয়গুলো অর্জন করেছেন
বিভিন্ন দায়িত্বভার থেকে শুরু করে অনেক কিছুর ভেতর দিয়ে তিনি কলকাতায় যাওয়ার পর আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বলছেন যে কলকাতায় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বভার গ্রহণ করবার সৌভাগ্য আমার ঘটেছে, কিন্তু কোনো ক্ষেত্রে আমি বিভ্রান্ত বা পথভ্রষ্ট হই নাই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ এবং প্রশাসনের যে দীক্ষা এবং শিক্ষা পেয়েছিলাম সেজন্য। আমরা একটু সাম্প্রতিক সময় ফিরে আসতে পারি। রাইট। এখন এই সময় যারা শিক্ষকতা করেন ঢাকা ইউনিভার্সিটিতে তারা কি এই শ্লাঘাটা বোধ করেন? আমি কোনোভাবেই সাধারণীকরণ করছি না। আচ্ছা, অবশ্যই এখানে অসাধারণ মেধাবী শিক্ষকরা আছেন নিঃসন্দেহে, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এখন দেখি বিভিন্নভাবে শোনা হয় আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখন শিক্ষক নামে ভোটার নিয়োগ হয়। আমরা যে দায়ের কথা বলছিলাম, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ডগুলোতে আপনারা বিচার করে দেখবেন এখানে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেখানে নেতৃত্বে থাকেন। নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মেজরিটি সেখানে থাকেন। সুতরাং আমি এখানে বলবো যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি অনেক স্ট্রং হতেন, তারা যদি কোনোভাবেই কোনো প্রেশারে নুয়ে না পড়তেন, আমি বলবো যে কখনোই হয়তো বা এই প্রশ্নগুলো নাও আসতে পারতো। আমি সেই বিতর্কে যাব না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুর যে ইতিহাস আমরা জানি, এই বিশ্ববিদ্যালয়ের শুরুর সময় কত রাজনীতি হয়েছে, কত অনেক ত্যাগ তিতিক্ষার পরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। অনেকে বলেন যে রাজনৈতিকভাবে বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছে, ঘটনা সত্য। এখন আমাদের সেখানে পড়ে থাকি যে তারা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছে রাজনীতির ভেতর দিয়ে, বিভিন্ন ঘাত প্রতিঘাতের ভেতর। না, বিশ্ববিদ্যালয় তো রাজনীতির বাইরের কোনো প্রতিষ্ঠান নিশ্চয়ই না, কিন্তু আপা ফাঁকে একটা প্রশ্ন করে ফেলেছেন যে ভিসি নিয়োগ হচ্ছে কিভাবে। এটি তো শুধু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন না, এটা সামগ্রিকভাবে সকল সরকারি বা পাবলিক। আমি জাস্ট 10 সেকেন্ড সেই প্রশ্নের জবাবটা একটু দিয়ে দিই। এখানে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আমরা যে রাজনীতিক আরেকটা বিরতি দেখছি। হ্যাঁ, রাইট। এবং না, এই বিষয়ে আর ডিটেইল আসবে, আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি দর্শক। আর একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পরে, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস নিয়ে কথা বলছি। অধ্যাপক শামীম রোজা, একটা বিষয় আমরা যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে গর্ববোধ করি, কয়েকটা কথা বলি যে 52 ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, সকল গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের কাজকে এটা, নাকি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অনেক, আমরা 10টা বড় গবেষণার কথা বলতে পারবো যে এই গবেষণাগুলো ঢাকা ইউনিভার্সিটি করেছে, বা আন্দোলনের বাইরে চিন্তা, মুক্ত চিন্তা, গবেষণা, এই কোনো উদাহরণ কি নাই যে আমরা এই যে বলবো ঢাকা ইউনিভার্সিটি বলবার ক্ষেত্রে? আপনি যতগুলো শব্দ বললেন, যদি সবগুলোর আলোচনা করতে হয় তাহলে অনেকগুলোর আছে, অনেকগুলোর নাই। মুক্ত চিন্তা ছাড়া প্রতিষ্ঠান টিকে আছে কিভাবে, ওইটাই তার সম্বল। গবেষণায় আপনি গবেষণাকে কিভাবে দেখেন? গবেষণা কখনো শিক্ষকের একার না। আপনি একটু আগেই বলছিলেন ও 21 সাল থেকে পড়ছে। আমি একটু আসছি গবেষণা প্রসঙ্গে, যেহেতু আবাসিক কথাটা হচ্ছে, খুব দ্রুত আমি 1 মিনিট করে বলি। দেখেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ ছিল আবাসিক ব্যবস্থা। এই বিশ্ববিদ্যালয়ের শুরুতে যে উৎকর্ষটা দেখাতে পেরেছিল অন্তত প্রথম 2 দশকে, সেটার একটা ঘনিষ্ঠ যোগাযোগ ছাত্র, শিক্ষক এবং সম্প্রদায়ের মধ্যে, এবং সেইটা ঢাকার তখনকার বাস্তবতা। ঢাকা তো কলকাতা না, বা ঢাকা তখন দিল্লি না, বা ঢাকা তখন বেনারস না। সেই অবস্থানে এক জায়গায় থাকা তাদের প্রয়োজন ছিল। এই প্রয়োজনটা পরবর্তীতে বিভিন্ন নিরিখে গেছে। এখন আন্দোলন সংগ্রাম যে কোনো বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক প্রক্রিয়ার আবশ্যিক অংশ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দায়িত্ব পালন করেছেন। পৃথিবীর দক্ষিণ আমেরিকাতে করেছে, আপনি চিলিতে যান, আপনি বলিভিয়াতে যান, আপনি আর্জেন্টিনাতে যান, তারা করেনি। আপনি আজকে তেহরানে যান, এই তেহরান হয়তো এখন অন্য শাসন পদ্ধতির মধ্যে আছে। অসংখ্য আন্দোলনের উদাহরণ। আইয়ুব খানের বিরুদ্ধে যখন 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে, একই রকমভাবে লাহোর বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছে, অন্যরা করেছে, কিন্তু এত বড় আকারে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় অতিরিক্ত দায়িত্ব পালন করেছে। অতিরিক্ত দায়িত্ব পালন করার ঐতিহাসিক কারণও ছিল। আপনি তৈরির 20 বছরের মাথায় আপনি একটা নতুন রাজনৈতিক বাস্তবতায় চলে গেছেন। আবার আপনি নতুন রাজনৈতিক বাস্তবতায় 52-তে পড়েছেন। পুরো 50-এর দশক, 60-এর দশক, 71 অনিবার্য। সেই অনিবার্য প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় তো তার থেকে বাইরে থাকতে পারেনি কোন অবস্থাতে। প্রশ্ন উঠেছে যে এই যে সময়কালগুলো যেটার মধ্যে দিয়ে একটা বিশ্ববিদ্যালয় গেছে, তার মধ্যে কি তার লেখাপড়া হয়নি, তার কাজ হয়নি? এই যে সাধারণীকরণ ধারণার যে প্রবণতা, সেই প্রবণতাকে বেরিয়ে আসতে হবে। প্রশ্ন হচ্ছে, আপা যে জায়গাটায় বারবার যাবার চেষ্টা করছে, আবাসিক ব্যবস্থা শুধু না, আপা কিন্তু একটা কথা বলছেন যে এই যে দুরবস্থা, সেটার জন্য কে দায়ী? আমি দায়ী। শিক্ষার্থী যখন আসে, শিক্ষার্থী মনে করে আমার জায়গা নাই কেন, আমি খাওয়া পাচ্ছি না কেন, আমি থাকা, এটা তো তার নৈতিক দায়ী এবং এটা তো তার অধিকার। প্রশ্ন হচ্ছে, সে ওই বয়সে বুঝতে পারছে না যে এটা কে দেয়, এই টাকাটা কে দেয়, এই থাকার ব্যবস্থা কে করে। আমার সক্ষমতা আছে 50 জনের, আমাকে 200 জন কে রাখতে বলেছিল, আমাকে কেন 200 জনের কথা বলা হয়েছে আমাকে রাখতে? আপনি নিজে ভাবুন
যে যে কোনো একটা ভবন, এই ভবনটা যদি বেসরকারীকরণ করা হয়, এখানে সক্ষমতার বাইরে গেলে কোন ব্যবস্থাপনায় তার খাবার, তার জায়গা থাকা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি মহসিন হলের একক কক্ষে থাকতাম, সেগুলো এখন আর নাই, এবং সেখানে আমি একাই থাকতাম। আমার আর একজন বন্ধু থাকতেন, উনিও সাংবাদিক, পরে উনি নিজের রুমে গেছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে 8টা আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, এবং তার মধ্যে মোনাশ আছে, হার্ভার্ড ইউনিভার্সিটি আছে, প্রিন্সটন বিশ্ববিদ্যালয় আছে, দক্ষিণ পূর্ব এশিয়ার বিশ্ববিদ্যালয় আছে, অস্ট্রেলিয়া, আমেরিকার অসংখ্য বিরাট তালিকা দেওয়া। আমি আত্মপ্রচারের জন্য কথাটা বলছি না। আমি এই কাজটা দুটো কারণে করতে পেরেছিলাম। একটা হলো যে আমার একটা নির্দিষ্ট থাকার জায়গা ছিল, সেখানে আমার একটা শোবার জায়গা, আমার একটা পূর্ণাঙ্গ ক্লজেট বা দেওয়াল আলমারি, আমার পড়ার একটা আলাদা জায়গা। আমরা বিতর্ক করে কিছু টাকা পেতাম দেখে আমি একটা টেবিল বানিয়েছিলাম, চেয়ার বানিয়েছিলাম, একটা রাজকীয় ব্যবস্থা। একবার হলে সেনাবাহিনী রেড দিয়েছিল, মানে ডেকে এনেছিল সরকার, সেনাবাহিনী, মানে সেনাবাহিনী এসে রেড দেয়নি, তাদেরকে বলা হয়েছিল। তো এক তরুণ কর্মকর্তা দেখেই অবাক যে এত কিছু আছে রুমে, একটা ইলেকট্রনিক টাইপরাইটার আছে, এত কিছু আছে। আমি ওইটার বদলে, এবং আমি আমার খালার বাসায় থাকতাম, সবসময় এখানে থাকতাম না, সেখানে দুটো ভালো খাওয়া, ভালো থাকা, এই দুটোর সুবাদে আমি যে কাজ করেছি, আমার হল জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ, একাধিক কাজে ছিলাম। আমি আবারও বলছি, আত্মপ্রচারের জন্য না, আমি একটা মধ্যম গোছের শিক্ষার্থী, এখনো মনে করি মধ্যম গোছের শিক্ষক। আমি যে কাজগুলো করেছি, 21 সালের যে বিষয়গুলো উদ্ধৃত করলো সামাদ, সেই সময়কার ওই জনগণ এটা কল্পনাও করতে পারেননি। মানে 21 সাল পর্যবেক্ষণ করেছেন একজন মাত্র, এবং আমি একজন সাধারণ মানুষ হিসেবে যা করেছি সেটা 21 সাল কেন 70 সাল পর্যন্ত কল্পনাতীত, এটা করা সম্ভব ছিল না, তারা পারেনি। তার মানে এই ব্যবস্থাপনাটাই দুটো আমি সামান্য সুযোগ পেয়ে কাজে লাগাতে পেরেছি, আর আমি মনে করেছি সবকিছু অতীতে হয়েছে, বর্তমান সময়ে কোনো কিছু হয়নি। এবং একই ঘটনা ঘটেছে আমার একাডেমিক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। আপনি তো এস এন বোসকে সামনে আনলে হবে না, আপনি তো শহীদুল্লাহকে সামনে আনলে হবে না, বা আপনি তো হরপ্রসাদকে আনলে হবে না, তারা এক্সট্রাঅর্ডিনারির উপর এক্সট্রাঅর্ডিনারি। কিন্তু মনে রাখতে হবে, এস এন বোসকে সমস্ত সুবিধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছিল, বাড়ি, বেনিফিটস, রিডার পোস্ট, এই আলোচনাগুলো হয়তো দীর্ঘ সময় লাগবে। এইভাবে শিক্ষক তৈরি করেছেন, শিক্ষার্থী তিনি আসছেন যার আসার প্রয়োজন হয়েছিল। আপনি আজকে যদি প্রশ্ন করেন যে দুটো দিক, যে আজকে যে শিক্ষার্থী আসছে তিনি কোন উদ্দেশ্য নিয়ে আসছেন, 3 লক্ষ পরীক্ষা দিচ্ছে, আমি 5,000 নিতে পারছি। আপনি বন্টন হচ্ছে বিষয়ের কিভাবে একটা র্যান্ডম বন্টনের মতো। আমার পড়ার ইচ্ছা ছিল অর্থনীতি, আমি পড়ছি গিয়ে মনোবিজ্ঞান বা অন্য কোনো কিছু, আমি ওখানে এনগেজ থাকছি না। আমার দ্বিতীয় বর্ষে আমার উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র সুপিরিয়র সার্ভিসটাতে চলে যাওয়া। আমি কাকে কি পড়া, আমি সেমিস্টার পদ্ধতিতে আলামিন প্রতি ক্লাসে আমার 5টা রিডিং ম্যাটেরিয়াল দেওয়ার কথা। আমি চিন্তা করি যে কতটা ম্যাটেরিয়াল সে পড়তে পারে, আমি হয়তো 2টো ক্লাস মিলে চিন্তা করি যদি তাকে একটা দিই। আমি আপার কথাতেই আসছি, ও হলে থাকে তো, ও ঘুমাতে পারে, ও খাওয়া আছে, ওর পুষ্টিমান আছে, ওর মাথা ধরে, ও সবকিছু পায়, এই ম্যাটেরিয়াল পড়বে কি করে। আমি মোটামুটি কাটছাট করে যতটুকু মানবিক, এখন দেখেন অনেক বড়। আমি আপনার কথা বলে আমি একমত না যে গবেষণা হয় না। আপনি কোন গবেষণা দেখছেন? আমি খুব দ্রুত বলি, আপনার এখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ তৈরি হয়নি। এই আলোচনা হয়তো 60-এর দশক পর্যন্ত দরকার ছিল না, 80-এর দশক পর্যন্ত দরকার ছিল, কিন্তু আসলে দরকার ছিল। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাড়া কখনো বিশ্ববিদ্যালয়ের গবেষণা হয় না। যেহেতু আপনি ডিফাইন করেননি আগে, আপনি টিচিং ইউনিভার্সিটি না রিসার্চ ইউনিভার্সিটি, এই এনগেজমেন্ট হয়েছে দেখে আপনার মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো এগিয়েছে, পশ্চিমের বিশ্ববিদ্যালয় এগিয়েছে, ভারতের বর্তমান বিশ্ববিদ্যালয়গুলো এগোচ্ছে। আপনি হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে টাটা ন্যানো টেকনোলজি যে এনগেজমেন্ট, যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট আপনার এখানে আছে কিনা, আপনার এখানে ঘটেনি। এইবার আসেন রাষ্ট্রের অপরাপর প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যোগাযোগটা কি। মার্কিন সেনাবাহিনীর যে বিনিয়োগ, সেই বিনিয়োগ মার্কিন পদার্থ বিজ্ঞানকে, ফলিত পদার্থ বিজ্ঞান থেকে শুরু করে অ্যারোস্পেস থেকে শুরু করে যত যুদ্ধাস্ত্রের টেকনোলজি যার পেছনে পদার্থ বিজ্ঞান যুক্ত, সেটাকে কারা জুগিয়েছে? সেটা আসছে সমর বাজেট থেকে, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলো যুক্ত হয়েছে। আপনি সেটা যুক্ত হননি ঐতিহাসিকভাবে, আপনি কলোনিয়াল টাইমে হননি, আপনি সিউডো কলোনিয়াল পাকিস্তান আমলে পাননি, আপনি বাংলাদেশ আমলে পাননি, সর্বশেষ আপনি আসেন। একেবারে শেষ, সর্বশেষ যেটা বলি, আপনার অ্যালামনাই কন্ট্রিবিউশনটা কি? অ্যালামনাই কন্ট্রিবিউশনটা কোথায় আপনি ফেলবেন? অ্যালামনাই কোনোদিন ব্যাক করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অতএব এইগুলো আজকে আলোচনাটা স্যার এমন জায়গায় নিয়ে গেলেন যে এটা আর শেষ করতে পারলাম না। আমি আপার কাছে যেতে পারলাম না, সামাদ ভাই যেতে পারলাম না, কারণ কি এইটা অনেক বড় জায়গা। এটা মানে আমি খুব আপার কাছ থেকে সামাদের কাছ থেকে সময় নেই, কারণ আমরা নিশ্চয়ই আরেকদিন কথা বলবো। যে আপা একদম 30 সেকেন্ড একটা লাইন অন্তত শুনি আপনার কাছ থেকে। কোন বিষয়? না, বিষয়ের যে জায়গাটা আছি এটা ঠিক আছে কিনা। স্যার যেখানে দিলেন যে
পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইউনিভার্সিটি এই আইডিয়ার জায়গায় যেতে হবে। আমার হাজবেন্ড যে ছিলেন গোলাম মহিউদ্দিন, ও বুয়েটে ছিলেন, তো ও কিন্তু খুব এই যে মেকানিক্যাল, ও ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, তার জন্য আমি ওর কাছ থেকে যা শুনছি ও কিন্তু খুব করতো, বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ করতো এবং ছাত্ররা কোথায় তারা কাজ করবে তাদেরকে নিয়ে আসা, তারপর তাদের সাথে যোগাযোগ করে দেওয়া। এবং এই কথাগুলো আমি বলছি না, ওদের প্রায় প্রফেসর আনোয়ার হোসেন ছিলেন, ডক্টর আনোয়ার হোসেন, তার ও মারা যাওয়ার পরে স্মৃতিচারণে উনি লিখছেন এইসব কথা, আমি একটু শুনছিলাম। তার মানে ওই সিঙ্গাপুর যখন গেল অসুস্থ শরীর নিয়ে, সিঙ্গাপুর ইউনিভার্সিটিতে সে গেছে এবং ইউনিভার্সিটিতে যেয়ে সে ওগুলো ঘুরে ঘুরে দেখেছে, তাদের বন্ধুরাই দেখিয়েছে, এবং সে বলছে আমি দেশে যে এইসব করবো আর কি, বুঝছেন। আমাদের অনেক দূর যেতে হবে। মানে এগুলো উনি যে কথাটা বললেন সে কথাগুলো আমি তো জানি আর কি, এই বিষয়টা জানি, আমি বললাম যেটা প্রয়োজন আছে। অনেক ধন্যবাদ আপনার তিনজনকে। দর্শক, এই ছিল আমাদের আজকের 7 দিন। ঢাকা বিশ্ববিদ্যালয় তার গর্ব এবং মর্যাদার জায়গা ধরে রাখবে, এবং আমরা খুব সাধারণ পারসেপশন অনেক কথা বলি, পপুলার টার্ম বলি, কিন্তু ভেতরের থেকে বোঝাটা অন্যরকম। ভালো থাকবে সবাই।